একটি অনন্য দৃষ্টান্ত উনি ফজলে হক সাহেব, এবং ওনার হাত দিয়ে কাটা হয়েছে বেদের মেয়ে জ্যোৎস্নার সেই বিখ্যাত সিনেমাটি, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, যেটি বাংলাদেশ কলকাতা কাঁপিয়েছে এবং বিশ্ব ইতিহাসে একটি রেকর্ড। আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। ভালোবাসবো বাসবো রে বন্ধু, ভালোবাসবো বাসবো রে বন্ধু, তোমায় যতনে, এই গানটা আপনার হাত দিয়ে তোমায় যতনে। আমরা আপনাদের সামনে আজকে এমন একজন মানুষকে নিয়ে উপস্থিত হয়েছি যার নাম ফজলে হক, যিনি ৬৬ বছর ধরে চলচ্চিত্র অঙ্গনে যুক্ত আছেন এবং বাংলা সিনেমার ইতিহাসে ওনার জীবনটা অনেক বর্ণিল, অনেক বড় একটি ইতিহাস। ফজলে হক সাহেব এই মুহূর্তে বাংলা সিনেমায় আমরা যারা আছি, প্রবীণ, নবীন এবং নতুন করে আরও যারা আসছেন, তাদের মধ্যে উনি সবার সিনিয়র এবং অগ্রজ। অর্থাৎ বাংলা চলচ্চিত্রের এই মুহূর্তে প্রথম যে প্রবীণ মানুষটি, সবচেয়ে বয়সী যে মানুষটি সিনেমা অঙ্গনের, তিনি ফজলে হক। আমার পাশে বসা, উনি আমাদেরও অগ্রজ, এবং তিনি আজ বলবেন তার চলচ্চিত্রে প্রথম আগমন এবং কিভাবে আসলেন, পরবর্তী সময় বিখ্যাত অনেক ছবির সম্পাদনার কাজ করেছেন এবং তারও পরবর্তীতে তিনি একজন চলচ্চিত্রকার হিসেবে আত্মপ্রকাশ করেছেন লড়াই ছবির মাধ্যমে। আমরা এখন শুনবো তার কাছ থেকেই প্রথম চলচ্চিত্রে কিভাবে পদার্পণ। আমি সেই সময় ক্লাস 8-এর স্টুডেন্ট। আমার ভাই, চাচাতো ভাই, উনি ফিল্ম এডিটর ছিলাম। ওনার মাধ্যমে আমি ফিল্মে আসলাম, কিন্তু ওনার সঙ্গে কাজ করলাম না কোনো সময়। ওনার সঙ্গে কাজ না করে আমার ওস্তাদ ছিলেন পাকিস্তানের খুব বিখ্যাত একটা এডিটর, কারণ ওই সময় ঢাকায় কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি এস্টাবলিশ হয়নি, ঢাকা ইন্ডাস্ট্রি ছিল না, তো লাহোর ছিল ফিল্মের সেন্টার। তো ওখানে আমি অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কাজ স্টার্ট করলাম। আমার উস্তাদ আমিন মালিকের সঙ্গে কাজ স্টার্ট করলাম। তো লাহোরে একটা সিস্টেম আছে যে ডাইরেকশনে কাজ করতে হলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে 1 বছর কাজ করে আসতে হবে। তো এই সুবাদে আমি এডিটিং, ক্যামেরা, সাউন্ড, এটাতে 1 বছর করে কাজ করলাম। এডিটিং আমার কাছে ভালো লাগলো, কারণ বয়স কম ছিল, একটু পরিশ্রম কম হয়, তো এডিটিংটা ভালো লাগলো। ওটাতে একটু সময় বেশি লেগে গেছে। তারপরে ঘটনা চক্করে 1963 সালে আমি ঢাকায় এসে যাই। ঢাকায় এসে প্রথমেই সালাউদ্দিন সাহেবের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে ধারাপাত ছবিতে কাজ করি, সহকারী পরিচালক হিসাবে। সহকারী পরিচালক ধারাপাত ছবি, ধারাপাতে কাজ করি। তো আমি যেহেতু এডিটিংয়ের কাজ করে আসছি, বা এটা বশির হোসেন জানার পরে আমাকে উনি বললেন যে আমি 64-এ বেশি ছবিগুলো নিয়ে নিছি, আপনি আমার কাছ থেকে কিছু ছবি সাব কন্ট্রাক্টে নিয়ে নেন, আমি রাশ করে দিব, বাকি সব কাজ আপনি করে দিবেন। তো ভাগাভাগি করে সহযোগী হিসাবে ওনার সঙ্গে আমি 3-4টা ছবি করলাম। এডিটিং করার জন্য একটা ছবির অফার পাইছি, মালন বলে উর্দু ছবি, ওটা এডিট করলাম। তারপরে ইবনে মিজানের প্রথম ছবি, ইন্ডিপেন্ডেন্টলি প্রথম ছবি, আবার বনবাসী রূপবান। তো কাজ শুটিং এখানে সব হয়েছিল, কিন্তু পোস্ট প্রোডাকশন এখানে করতে পারতেছিলেন না, এফডিসি পারমিশন দেয় নেই। তো এই জন্য ওনাকে চলে যেতে হবে ওয়েস্ট পাকিস্তানে। তো উনি আমাকে অ্যাপ্রোচ করলেন, গেলাম, ওই ছবি এডিট করলাম। তারপর থেকে তো এডিটিংয়ে এর মধ্যে 64-এ। এটা কি আপনার এডিটর হিসেবে প্রথম নাকি? এডিটর হিসাবে সেকেন্ড। প্রথম ছবি মালন 64-এর ডিসেম্বরে ঢাকায় চালু হয়েছে টেলিভিশন। তো নতুন প্রযুক্তি শেখার শখ ছিল, কিছু ইচ্ছা ছিল, এই জন্য আমি টেলিভিশনে 1978 পর্যন্ত কন্ট্রাক্ট বেসিসে কাজ করতাম, কারণ চাকরি করবো না, আমার তো চাকরি করলে তো ফিল্ম এডিটিং করতে পারবো না, পারমিশন পাবো না। কন্ট্রাক্ট বেসিসে কাজ করলাম 78 পর্যন্ত। তারপরে এডিটিংয়ে বেশি বিজি হয়ে যাওয়াতে আর ওখানে কাজ করা হলো না। তো এডিটিং করলাম। এডিটিংয়ে অ্যাক্সিডেন্টলি
উপরালার মেহরবানিতে কিছু ভালো ছবিগুলো পাইছি, যে ছবিগুলো খুব বেশি ব্যবসা সফল। কয়েকটা ছবির নাম যদি বলেন। যেমনি মনে করেন পাতালপুরি রাজকন্যা, নিশান, ইবনে মিজানের লেলি মজনু, তারপরে সর্বোপরি শেষে যদি আসি, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বিজনেস করা ছবি বেদের মেয়ে জ্যোৎস্না, ঢাকার ক্যালকাটা 2 জায়গায়। আর শখের বারো দুশ্মন দুশ্মন তো আছে। এইগুলো তো বহুত আগে, দেওয়ান নজরুলের ছবিগুলো, তারপরে আজিজুর রহমান বুলির ছবিগুলো, আলমগীর কুমকুমের ছবিগুলো, মোতালেব হোসেনের ছবিগুলো, এগুলো সব তো ছবিগুলো তো অনেক করেছি। এখন তো আমারও মনে নেই যে কত ছবি করেছি, এখন আমারও এই কথাটা মনে নেই। ছবি টেকনোলজি বদলাইছে। আমরা যখন কাজ করছি আমাদেরকে অ্যানালগ টেকনোলজিতে কাজ করতে হয়েছে, একটু যা কিছু করেছি একটু কষ্ট করে করতে হয়েছে। এখন কষ্ট করতে হয় না, এখন শুধু সুইচ টিপতে হয়। কিন্তু এই টেকনোলজি আমরা পাইলে, কিংবা এই টেকনোলজিটা আমাদের মেন স্ট্রিমের ফিল্ম মেকাররা যারা আছে এটা অ্যাডপ্ট করতে পারলে, আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিকে আবার সোনালী যুগে নেওয়াটা সম্ভব। প্রিয় দর্শক, আপনারা যারা শুনছেন, পর্দার আড়ালে অর্থাৎ পর্দায় যাদের দেখা যায় না, আমরা শুধু পরিচালককে জানি, পরিচালক এই, আর ছবির নাম শিল্পীদের, এবং পর্দার পিছনে একজন মানুষের কী পরিমাণ মেধার যুক্ত থাকে সেটি একটি অনন্য দৃষ্টান্ত উনি ফজলে হক সাহেব, এবং ওনার হাত দিয়ে কাটা হয়েছে বেদের মেয়ে জ্যোৎস্না, সেই বিখ্যাত সিনেমাটি। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, যেটি বাংলাদেশ কলকাতা কাঁপিয়েছে এবং বিশ্ব ইতিহাসে একটি রেকর্ড। আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। যে সিনেমা দেখতে গিয়ে মানুষের এইরকমভাবে ভিড় এবং সারা রাত সিনেমা চালাতে হয়। শুধু বেদের মেয়ে জ্যোৎস্না নয়, বাংলাদেশে আলোচিত চলচ্চিত্র দোষ দুশ্মন, বারুদ সহ অসংখ্য ছবি ওনার হাত দিয়ে কাটা হয় এবং তিনি এডিটিং করেন। এডিটিং বলতে শুটিং করার পর যে কাট করে দৃশ্য সাজানো, তার সঙ্গে ইমোশন ক্রিয়েট করা, নানাবিধ কাজ, অর্থাৎ প্রধান নেপথ্যের কারিগর। এখন ওনার কাছ থেকে শুনবো যে একটি সিনেমা যে মিউজিক শুনতে পান, হাসির, কান্নার, কমেডির বা নানা রকমের ড্রামার, সেই মিউজিকগুলো কিন্তু সরাসরি অর্থাৎ লাইভ বাজানো হতো। এবং উনি প্রথম আবিষ্কার করলেন জ্যাকগ্রাউন্ড, অর্থাৎ লাইভ না করে কিভাবে এটাকে সহজ পদ্ধতিতে এই অ্যানালগ সিস্টেমের মধ্যে সহজ করে আরও ব্যাপকভাবে মিউজিক সংযুক্ত করা যায় এবং ক্যাসেটের মধ্যে ব্যবহার করা যায় বিভিন্ন লাইন টেনে, এবং এটার উনি আবিষ্কার করেছেন এবং উনি প্রথম চালু করেন। ওনার কাছ থেকে শুনি এই আইডিয়াটা উনি কোথায় পেয়েছেন এবং কোন ছবিতে প্রথম যুক্ত করেছিলেন। এটা আসলে সব কিছু, ওই একটা ইংরেজিতে প্রবাদ আছে না, নেসেসিটি ইজ মাদার অফ ইনভেনশন। আমাদের এখানে যখন অ্যাকশন ছবির ধারাটা একটু বদলায় গেল, একটু ওয়েস্টার্ন টাইপের ছবিগুলো করা আরম্ভ করলো, স্পেশালি জসিমরা। তো জসিমের খুব শখ ছিল যে তার ছবিতে এই ওয়েস্টার্ন টাইপের মিউজিকগুলো থাকবে। আর ওই সময় যে ছবিগুলো আমাদের এখানে আরম্ভ হইলো, ওইগুলোর মিউজিকটা এখানে রেকর্ড করা, কারণ সে সময় তো এত ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট আসেনি, তো লোকাল ইনস্ট্রুমেন্ট দিয়ে এই মিউজিকের এই ইমেজটা তৈরি করা ডিফিকাল্ট ছিল। তো পৃথিবীতে সব জায়গায় লাইব্রেরি মিউজিক দিয়ে মিউজিক করা হয়, কিন্তু সিস্টেমটা অন্য। সিস্টেমটা হচ্ছে ওটা ফিল্মে ট্রান্সফার করে চ্যানেলগুলো তৈরি করে করা হইতো। কিন্তু এখানে আসার পরে রেকর্ডিস্ট ছিলেন মালিক মনসুর, তো উনি একটা কথা আমাকে বুঝাইলেন, টেকনিক্যালি হি ওয়াজ রাইট, যে ক্যাসেট থেকে একবার ট্রান্সফার করবে তুমি, একবার তো লং প্লে থেকে ক্যাসেটে ট্রান্সফার হয়েছে, ক্যাসেট থেকে আবার ট্রান্সফার করবে ফিল্মে, অনেক সারফেস নয়েজ বেড়ে যাবে, মিউজিক শোনা যাবে না, সারফেস নয়েজ অনেক হবে। কি করা যায়? তাহলে ক্যাসেট থেকে ডাইরেক্টলি দাও। তো ডাইরেক্টলি ক্যামেরা দেওয়া যাবে। তো তখন চেষ্টা করলাম 7-8টা ক্যাসেট রেকর্ডার একসাথে লাইন ধরে কিউ করে
রাখা হইলো, যেখানে যেখানে সিকোয়েন্স আসে একটু প্রেজেন্স অফ মাইন্ড আর এটার দরকার ছিল, ওটা করে চেষ্টা করা হইলো। আর আলটিমেটলি দেখা গেল যে প্রথম ছবিটাই যে এই টাইপের মিউজিক করাতে সুপার হিট হয়ে গেল। ছবিটার নাম? বারুদ ছবি। দারুণ। বারুদ ছবিতে হাওয়াই ফাইভস, জেমস বন্ড, ফর এ ফিউ ডলার মোর, এ ফিস্ট ফুল অফ ডলার্স, এই সব ছবিগুলোর মিউজিকটা ইউজ করা হইলো আলটিমেটলি এটা। তো এটা সিস্টেম চালু হওয়ার পরে এখন দুইটা দিক আসলো। একটা ক্ষতিও হয়েছে যে আমাদের এখানে কিছু মিউজিশিয়ানগুলো বেকার হয়ে গেছে। কিন্তু বেকার তো হয়নি, ওদের তো কাজ তো অনেক ছিল, অনেক রকম কাজ ছিল। কিন্তু আমাদের এখানে প্রডিউসাররা চিন্তা করলো যে এখন অ্যাকশন ছবির মিউজিক করতে গেলে কমপক্ষে তাদের ওই সময় 3 থেকে 4 লাখ টাকা খরচ হবে, যেটা সব প্রডিউসারের পক্ষে বহন করা সম্ভব নয়। তো এই পদ্ধতিতে করলে 20-25 হাজার টাকা, 15 হাজার টাকা চলে যাবে, কাজ রেজাল্ট ওদের চেয়ে ভালো হবে। তো রেজাল্ট ভালো, পয়সা কম, এটা কে না চায়? আলটিমেটলি এই সিস্টেম চালু হইলো। তো আমি লাকি যে প্রায় প্রত্যেকটা মিউজিক ডাইরেক্টরের আর প্রত্যেকটা ডাইরেক্টরের 1-2টা করে ছবি আমি এই মিউজিক করেছি। এটা একটু স্পেশাল। তখন থেকে শুরু হইলো যে এটাকে ব্যাকগ্রাউন্ড বলি, ব্যাকগ্রাউন্ড। যেটা ব্যাকগ্রাউন্ড আমরা শব্দ ব্যবহার ওই করছিলাম সময়টা কি একটা কারণে। জ্যাক বলা হয় যে লাইন যেখান থেকে নেওয়া হয়। তো যেহেতু ওটা ক্যাসেট থেকে ডাইরেক্ট লাইন নিতাম আমরা মিক্সারে, এই জন্য এটাকে ব্যাকগ্রাউন্ড বলা আরম্ভ করে দিল। কিন্তু ব্যাকগ্রাউন্ড এটা ব্যাকগ্রাউন্ড, এটা লাইব্রেরি মিউজিক ব্যাকগ্রাউন্ড, এটাকে বলা হয় টেকনিক্যাল ভাষায় বলা হয় লাইব্রেরি মিউজিক ব্যাকগ্রাউন্ড। তখন মূলত কয়টা ট্র্যাক পেতাম আমরা? রেকর্ডের ট্র্যাক একটা না দুটো? 8টা 10টা। অপটিক্যালে তো? 8টা অপটিক্যালে তো আমাদের মোনো ট্র্যাক আছে, অপটিক্যালে তো মোনো ট্র্যাক আছে। কিন্তু এখন যে সিস্টেমটা আছে, ডলবি সাউন্ড এসে গেছে, ডিটিএস এসে গেছে, এটাতে অনেকগুলো সাউন্ড পাওয়া যায়। এটা আর বাংলাদেশে অ্যানালগ সিস্টেম থাকতে ডিজিটাল সাউন্ড সবচেয়ে আগে আমরা করি মোল্লাবাড়ির ছবিতে। মোল্লাবাড়ির বউ ছবিতে। আর এটা পানুর বাসায় বসে একটা পিসিতে, একটু আপগ্রেডেড পিসি ছিল, ওই পিসিতে আমরা এটাকে টোটালটাকে রেকর্ড করি। আর্টিস্ট ববিতা সে সময় টপ আর্টিস্ট, ইন্টারন্যাশনাল আর্টিস্ট, আর সে অখ্যাত একটা ডাইরেক্টর। 9টা থেকে শুটিং, 11টা বেজে গেছে, ববিতা আসেনি। 11:15 সময় সে ইন করলো সেটে, সবাই ম্যাডাম এসে গেছে। আর সাইদ স্টেট ওয়েতে বললো যে প্যাক আপ, আজকে শুটিং হবে না। আর ববিতাকে বললো যে আজকে পুরো খরচটা আপনি দিবেন, আর নেক্সট টাইম যেদিন শুটিং টাইমলি আসতে পারবেন সেদিন শুটিং করবেন, টাইমলি না আসলে আপনার শুটিং হবে না। তো এই কথা বলার গাটস আজকে কয়টা ডাইরেক্টরের আছে? আমার এই পালসে ইন্ডাস্ট্রি, আমার যে ইন্ডাস্ট্রি পালসে, ওটা আমার অভিভাবক এভাবে ধুকে ধুকে মরে যাবে, এটা দেখতে কিন্তু খুব খারাপ লাগে। এটা দেখার আগে আমি মরে গেলে ভালো হইতো।